আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভ ক্লাসে। আজকে আমাদের অফিস অ্যাপ্লিকেশন কোর্সের মাইক্রোসফট অফিস এক্সেলের 13তম ক্লাস। যারা যুক্ত হয়েছেন তাদের মধ্যে আছে জাহিদুল হক। প্রবলেম ভাই একটু কমেন্ট করে জানাবেন। রাসেল রহমান ফলোইং। ওকে, যারা লাইভটি দেখছেন তারা সবাই লাইভটি শেয়ার করে দিবেন। আজকে আপনাদেরকে খুব ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। ক্লাস স্টার্ট হয়ে গেছে, সবাইকে ক্লাসে যোগদানের জন্য আহ্বান করছি, সবাই ক্লাসে যুক্ত হন। আজকে ক্লাসে যুক্ত হয়ে আজকে ক্লাসের বিষয়টি আপনাদেরকে দেখার জন্য আহ্বান জানাচ্ছি, কারণ VLOOKUP আমরা গত ক্লাসে দেখেছিলাম VLOOKUP কিভাবে ব্যবহার করতে হয়, কিন্তু VLOOKUP এর কিছু সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো আমাদেরকে আজকে দেখব যে VLOOKUP করতে গেলে কি ধরনের সমস্যাগুলো হতে পারে এবং সেই সমস্যাগুলো আপনি ফেস করলে কিভাবে সেগুলো সলিউশন করবেন, সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে। তা আমরা VLOOKUP এর সাথে আজকে কলাম ফাংশনটি দেখব, যে VLOOKUP আর কলাম মিলে যৌথভাবে আমাদেরকে কি ফলাফল দেয়। আমরা যদি আমরা দেখেছি যে ১ ২ ৩ ৪ লিখে যদি আমি ড্রাগ করে টানি, সেক্ষেত্রে কিন্তু আমার খুব ইজিলি নিচে চলে যায়। আর VLOOKUP যখন আমি ইউজ করব তখন টানলে ফলাফল ভুল হতে পারে। আমরা সমস্যাগুলোর সৃষ্টি করব এবং সমাধান করে দেখব আজকে। তা আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে সবাইকে বলবো একবার করে আপনি শেয়ার করে দেন বিষয়টি, এবং একটা শেয়ারের মাধ্যমে আপনার বন্ধু-বান্ধব আমাদের সাথে যুক্ত হতে পারবে, করতে পারবে ফ্রিতে অনলাইন লাইভ ক্লাস প্ল্যাটফর্ম এখন আপনাদেরকে ফ্রি অনলাইন প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছে। তাই আপনারা এটার সুবিধা ভোগ করুন এবং আপনাদের বন্ধু-বান্ধবকেও ভোগ করতে সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম জানিয়েছেন নিপুণ সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সবাই শেয়ার করে দিবেন লাইভটি। আমি আমাদের যারা মেসেঞ্জার অ্যালার্ট বক্সে আছেন তাদেরকে অ্যালার্ট করে দিচ্ছি, ৩৪৬ জনের কাছে এখন মেসেজটি পৌঁছে যাবে ইনশাল্লাহ। উবাইদুলকে বলবো যে ক্লাসটি শেয়ার করে দাও উবাইদুল। খালেদ মাহমুদকেও বলছি ক্লাসটি শেয়ার করে দাও, আমি ক্লাস করাচ্ছি, তোমরা দুইজনে ক্লাসগুলোকে শেয়ার করে দাও। আর নিপুণ ভাই, আপনাকে আমি মডারেটরের রিকোয়েস্ট পাঠাচ্ছি, আপনি কাইন্ডলি অ্যাকসেপ্ট করবেন। আজকে ক্লাস শেষে আপনাকে মডারেটরের মেসেজ দিয়ে দিব, আপনি অ্যাকসেপ্ট করে নেবেন, মডারেটর হিসেবে কাজ করবেন আমাদের গ্রুপে। লাইভে যুক্ত ছিলেন 7 জন, এখন 3 জন আছে। তাজউদ্দিন আহমেদ লাইভে যুক্ত হন, মেন লাইভে চলে আসুন, আপনি আমাদের পেজে লাইভে আসুন। পেজে লাইভে এসে কমেন্ট করুন, আপনি যে পেজ থেকে যে পেজে আছেন এখান থেকে আমাদের অনলাইন লাইভ ক্লাসের পেজে লাইভে চলে আসুন। যারা যেখান থেকেই দেখছেন আমাদের পেজটি। রসুল আহমেদ জানাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। যে পেজ থেকে আমাদের লাইভটি দেখছেন, কারণ আমাদের লাইভটি 5টি গ্রুপ এবং 3টি পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। তাই সবাইকে বলছি যে আপনারা আমাদের মেইন গ্রুপ অনলাইন লাইভ ক্লাসে চলে আসুন। আজকে ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। আপনাদেরকে আজকে ক্লাসটি যখন আপনারা বুঝতে পারবেন, দেখবেন যে আপনাদের কাছে কত সহজেই যেকোনো জিনিস আপনারা ম্যানিপুলেট করতে পারবেন, যেকোনো ডাটা প্রসেস করতে পারবেন এবং ডাটা এন্ট্রি অনলাইন জব করতে পারবেন। ডাটা এন্ট্রির উপরে ফ্রিল্যান্সাররা খুব বেশি কাজ করছে এবং সেগুলো সব মাইক্রোসফট এক্সেলের উপরে করা হয়ে থাকে। আমাদেরও একটি আপনাদেরকে এই মাইক্রোসফট অফিস এবং পাওয়ার পয়েন্টের শেষে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট
অ্যাকাউন্ট করে দিব, যে কোনো একজনকে আমি লাইভে ঢুকে তার অ্যাকাউন্ট করে দিব। তো আমি ক্লাস শেয়ার করছি, ক্লাস শেয়ার করেছি। আজকে আমাদের 13তম ক্লাস মাইক্রোসফট এক্সেলের। এক্সেলের মানুষের আগ্রহ নাই, মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলে মানুষের আগ্রহ খুব কম। এই কারণে আমরা মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড এগুলোকে তাড়াতাড়ি শেষ করে দেব। আজকের পরে হয়তো বা আর 2 থেকে 3টি ক্লাস হবে, পরে আর এক্সেলে ক্লাস হবে না। পরে আমরা পাওয়ার পয়েন্ট শিখবো, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এবং পাওয়ার পয়েন্ট দিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং করতে হয় সেটা আমরা দেখব। দেখেন, এইখানে আমি একটা ছোট চার্ট করেছিলাম। এই চার্টটা হচ্ছে একটি স্টুডেন্ট ডাটাবেস। স্টুডেন্টদের ডাটাবেসটা আমি খুব শর্ট করে তৈরি করেছি এখানে, জাস্ট এখান থেকে একটি ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই ডাটাবেসটাকে আমি ডাটা টেবিলে এসে এখান থেকে গ্রুপ করে দিব। গ্রুপ গ্রুপ করার মাধ্যমে আমি এই ডাটাবেসটাকে হাইড করে রাখতে পারি, এবং এইখানে আমি স্টুডেন্টের নাম্বার যখন ইনপুট করব তখন আমাকে এইখানে রেজাল্ট দেখা যাবে। ধরেন আপনি একটি কোচিং সেন্টার বা ট্রেনিং সেন্টার চালান, অথবা আপনি প্রোডাক্ট বিক্রি করছেন বাকিতে। আমি বলতেছি, আপনি ধরুন যে আপনি কোচিং সেন্টার অথবা ট্রেনিং সেন্টার চালাচ্ছেন এবং প্রোডাক্ট বিক্রি করছেন বাকিতে। সেই প্রোডাক্টগুলো আপনাকে প্রতি আপনি মনে করেন প্রোডাক্টগুলো কিস্তিতে বেচেন। যেমন আমাদের এখন বর্তমানে আশেপাশে কিস্তির সংখ্যা বেড়ে গেছে। কিস্তিতে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করা হয়। ৪টি ৫টি কিস্তিতে বিভিন্ন প্রোডাক্ট সেল করে। যেমন শোকেস, আলমারি, এই ধরনের জিনিসগুলো কিন্তু এখন কিস্তিতে বিক্রি করা হয়। তো যারা কিস্তিতে বিক্রি করে বা পেমেন্ট গুলো করে, সেই পেমেন্টের কে কত টাকা পেমেন্ট করলো সেই পেমেন্ট তালিকা কিন্তু তারা বিভিন্ন খাতায় বা ইয়াতে লিখে রাখে এখানে। ভালো আছি আধুনিক, ঝিনাইদহ থেকে দেখছি। ওয়েলকাম রসুল ভাই, ঝিনাইদহ থেকে দেখার জন্য শুভকামনা আপনার প্রতি। পাশেই থাকবেন, সবসময় আমাদের সাথেই থাকবেন। তো আপনি ধরেন যে কিস্তিতে আপনি পণ্য কিনছেন, সে কিস্তিতে আপনাকে পেমেন্ট করে। তো এইখানে প্রত্যেকটা কিস্তি হোল্ডারের একটা করে আইডি থাকবে, কিস্তি হোল্ডারদের একটি করে আইডি। যেমন 101 থেকে আমি 107 পর্যন্ত বানিয়েছি। এই আইডি গুলা যখন কে কত টাকা পেমেন্ট করছে বা কত কিস্তি বাকি আছে, সেইটা কিন্তু অনেক সময় তারা জানতে চায় বা দেখতে চায় যে আমার পেমেন্ট তালিকা কত, আমি যে পেমেন্ট করছি সেই পেমেন্টটা কত, কত টাকা পেমেন্ট করছি, কয়টা কিস্তি পেমেন্ট করা হয়েছে, কতগুলো পেমেন্ট করা হয়েছে, কয়টা কিস্তিতে পেমেন্ট করা হয়েছে, এইটা অনেকে জানতে চায়। সেই কারণে তাদেরকে যদি আমি সব দেখাই দেই যে দেখেন অমুক অমুকে পেমেন্ট করছে, অমুকে এত কিস্তি, এটাতে অমুকে পেমেন্ট করে নাই, এটাতে করছে অমুকে করে নাই, তখন সে একটা মানে ইয়া সৃষ্টি হবে, তার সাথে একটা বিরোধ সৃষ্টি হবে যে কি ব্যাপার, উনি এত তারিখে পেমেন্ট করছে, আমি এত তারিখে পেমেন্ট করছি, ওনার বেলা তো সমস্যা হয় নাই, আমার বেলা সমস্যা কেন, একটা ঝগড়া সৃষ্টি হতে পারে। এই কারণে আপনি এখানে গ্রুপ করতে পারেন এবং তার উপরেই আপনি একটা রেজাল্ট শো হিস্টোরি পেমেন্ট করতেন, যে কে কত টাকা দিছে তার আইডি নাম্বার দেওয়ার সাথে সাথে এখানে তার পেমেন্ট হিস্টোরি গুলা চলে আসবে। তো আপনারা একটি ফাইল বানাইতে পারেন সুন্দর করে। আমি আপনাদেরকে একদম ফাইল বানিয়ে দেখাচ্ছি। ধরেন আপনি একটি ফাইল বানাইলেন, সবার একটা কাস্টমার আইডি তৈরি করলেন। কাস্টমার আইডি সংক্ষেপে কাস্টমার আইডি সিআইডি নামে আমি কাস্টমার আইডি তৈরি করলাম। সিআইডি এইটা আহ, ওই সিআইডি না, সিআইডি, সি আন্ডারস্কোর আইডি, সিআইডি, সিআইডি 100 1010 থেকে আমি শুরু করলাম। সিআইডি 1010 দিয়ে আমি টানলাম। আমি যে পর্যন্ত টানে 70 100, ধরেন আমার 100 প্রতি মাসে 100 কিস্তি যায় বা 90টা কিস্তি যায়, আমি 100 পর্যন্ত টানলাম এখানে। সিআইডি সিআইডি 110 থেকে 100 পর্যন্ত দিলাম, এটা হলো কাস্টমার আইডি।
আইডি। আমি একটি ডাটাবেজ আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি যে কিভাবে আপনারা আপনাদের যে কাস্টমার গুলো আছে বাকিতে পেমেন্ট করে, কিস্তিতে পেমেন্ট করে, তাদের এইগুলা কিভাবে আপনারা করবেন। আধুনিক পর্যায়ের সরণি, আপনার নাম জানো কি? ইসমাইল ভাই। ইসমাইল ভাইকে আজকে মডারেটরের রিকোয়েস্ট পাঠানো হবে। ইসমাইল ভাই আপনি অ্যাকসেপ্ট করবেন। ঠিক আছে, মডারেটরের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবেন। অতএব আপনি ক্লাস শেষে থাকবেন, আমাকে মনে করে দিবেন। আপনি কমেন্টে থাকবেন, আমার চ্যাট বক্সে আসবেন, আমার প্রোফাইলে। দেন কাস্টমারের নাম, কাস্টমার নেম, কাস্টমার আইডি দিলাম, কাস্টমার নেম দিলাম, প্রোডাক্ট নেম, কি প্রোডাক্ট সে কিনছে, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম বোল্ড করে দিচ্ছি। পারচেজ টাইম, পারচেজ ডেট, পারচেজ ডেট কোন ডেটে সে কিনছে, ডাউন পেমেন্ট, ডাউন পেমেন্ট কত টাকা সে দিছে, এবং তার কিস্তি ধরেন আমরা 4টি বা 6টি কিস্তিতে আমরা টাকাগুলো উঠাই থাকি, 6টা কিস্তি, 6 কিস্তি, তাহলে আমরা বাকি এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে 6টা কিস্তি দেব। ফার্স্ট ইনস্টলমেন্ট, ফার্স্ট ইনস্টলমেন্ট আমরা 6টা ইনস্টলমেন্ট এখানে তৈরি করলাম। দেখেন এখানে একটি জিনিস আপনারা জানেন কিনা, যে আমি কিন্তু ইনস্টলমেন্ট একটা লিখছি, এখানে কিন্তু পুরোটা জায়গা হয়নি। তখন আমি কি করছি, এই সবগুলারে মার্ক করছি, করে কিন্তু যে কোনো একটা কলামের জয়েন্টে আমি ডাবল ক্লিক করছি, এতে আমার কলামের উইডথ কিন্তু প্রসারিত হয়ে গেছে। এখন এখানে হচ্ছে টোটাল, টোটাল অ্যামাউন্ট দিয়ে দিলাম আমি এখানে, বাস। তো কাস্টমার নেম ধরেন আনোয়ার, জামাল, কামাল, নিপন, নাবিদ, তারপরে হচ্ছে ধরেন রসুল, আহমেদ, হিরন, রাজন, রোহান, ফয়সাল, লিটন, পলাশ, করিম, আসলাম। আমি 25টি নাম এন্ট্রি করলাম, এর চাইতে বেশি এন্ট্রি করলাম না, আমি বাকিগুলো কেটে দিলাম, আপনারা অনেক হইতে পারে। আমি 25টি আইডি বানাইলাম, প্রোডাক্টের নাম দিয়ে দিলাম মনে করেন আলমারি, তারপর হচ্ছে শোকেস, তারপর মনে করেন টি টেবিল, মনে করেন টিভি, এলইডি টিভি, এসি, ধরেন আবার আলমারি, ফ্যান, অ্যান্ড্রয়েড টিভি, অ্যান্ড্রয়েড টিভি, টি টিভি, খাট, সোফা, এরকম মনে করেন আপনি বিভিন্ন প্রোডাক্ট হয়তো আপনার কাছ থেকে কিনছে কিস্তিতে। তো এইখানে পারচেজ ডেট গুলো আমি দিয়ে দিই। ডেটের আগে আমরা জানি যে ডেটের একটা ফরম্যাট দিতে হয়, আমরা ডেট ফরম্যাটটা এখান থেকে নাম্বার অপশন থেকে ডেট ফরম্যাটটি ডেটে গিয়ে একটা সুন্দর ডেট ফরম্যাট দিয়ে দিচ্ছি।
এইভাবে আমরা ডেট ফরম্যাট দিয়ে দিলাম, বিভিন্ন একটা ডেট দিয়ে দিলাম যে এত তারিখে কিনছে 6/15/2020। বাস আমরা এখান থেকে একটা কন্টিনিউয়াস ডেট দিয়ে দিলাম। আপনারা যে ডেটে সেল করবেন সেই ডেট দিবেন, আপনারা আবার টেনে ডেট দিয়ে দিয়েন না। ডাউন পেমেন্ট মনে করেন কেউ আর এখানে টোটাল টোটাল অ্যামাউন্ট এখানে দিয়ে দিই, আগে ফার্স্টে একটা ইনসার্ট করি টোটাল অ্যামাউন্ট। ঠিক আছে, টোটাল অ্যামাউন্ট এখানে মূলত হচ্ছে পারচেস অ্যামাউন্ট, পি অ্যামাউন্ট দিয়ে দিলাম আমি। পারচেস অ্যামাউন্ট, পারচেস কে কত দিয়ে করছে মনে করেন 25,000, তারপরে 62,000 ধরেন। এখানে ডেট হয়ে গেছে, সরি, এখানে আমরা ডেট চেঞ্জ করে এটাকে জেনারেল করে দেব এবং এখানে কমা বসিয়ে দিব। 52,000, 48,000, 15,000, 15,000, 4,200 বা 45,000, এরকম কিছু রেট আপনাদের আমি জাস্ট দেখানোর জন্য, বোঝানোর জন্য এখানে দিচ্ছি। কোন পণ্যের তো কি রেট সেটা তো আমি জানি না। বাস, এখন ডাউন পেমেন্ট মনে করেন এখানে আপনার আছে 25,000 টাকা। তো এটা ডাউন পেমেন্ট দিয়ে 6 কিস্তি দিলে কত টাকা আসে সেটা আপনারা ক্যালকুলেশন মনে করেন আগের থেকেই করা আছে, সেই অনুসারে আপনি এখানে দিয়ে দিলেন। ডাউন পেমেন্ট মনে করেন সে 10,000 টাকা দিছে, হ্যাঁ, এভাবে এক একজনে এক এক পেমেন্ট দিয়ে টোটালটা এখানে আসবে। তো টোটালটা এখানে আসবে কিরকম, যে এখানে এই ডাউন পেমেন্ট সহ 6 করে যা যোগ হবে, তাহলে আমি দিব এখানে সাম, SUM সাম দিয়ে আমি এই ঘর থেকে টেনে এই ঘর পর্যন্ত দিয়ে দিব। সাম দেওয়ার পরে আমি এখানে মাইনাস দিয়ে দেব এই ঘর, যাতে এইখানে যা আসে এখানে মাইনাস হইয়া এই ঘরের সমান হয়ে যায়। তো এখানে মাইনাস চিহ্নটা, এইখানে ব্র্যাকেট কেন আসছে, ব্র্যাকেট আসার কারণ হচ্ছে যে এখানে টোটাল 15,000 টাকা আরো বাকি আছে। এখানে যে পেমেন্ট গুলা হবে সেটার মাইনাস থাকবে ব্র্যাকেটে, আর যখন সমান হয়ে যাবে তখন এই টোটালের গড় হয়ে যাবে জিরো। টোটালের গড় হয়ে যাবে কি জিরো। এটা হচ্ছে ডিউ অ্যামাউন্ট, ডিউ ডিউ অ্যামাউন্ট কত টাকা ডিউ রয়েছে কিস্তি, ডিউ অ্যামাউন্ট। তো আমরা এখানে ব্র্যাকেট দিব না, আমরা এখানে লাল, আমরা এটা ব্র্যাকেট দিলে কেমন খারাপ দেখা যায়, আমরা এখান থেকে কি করব, এইখান থেকে আমরা অ্যামাউন্টের যে সেটআপটা আছে এটাকে চেঞ্জ করে দেব। আমরা যাব এখানে অ্যাকাউন্ট কারেন্সিতে, কারেন্সিতে গিয়ে আমরা এখানে দ্বিতীয় সেটআপটা সিলেক্ট করে দিব। এইটার কারণে লাল লেখা আসবে, লেখাটা আসবে লাল, কিন্তু আমার ডিউ অ্যামাউন্টটা রেড কালার থাকবে, রেড কালার থাকবে কিন্তু ব্র্যাকেটটা থাকবে না। এখানে বিভিন্ন মানুষের ইনস্টলমেন্ট গুলা থাকবে, যে যেই ইনস্টলমেন্ট গুলা দিয়ে এরা ফিল আপ করবে। তো এরকম ইনস্টলমেন্ট থাকবে এখানে, ধরেন কত বাকি রইলো কত থাকলো এটা এখানে থাকবে। এই ইনস্টলমেন্টের মাধ্যমে আপনার মনে করেন যে বোঝা যাবে। এটা আমি এখান থেকে এই পর্যন্ত টেনে দিতে পারি। যখন কোনো ইনস্টলমেন্ট সেম হয়ে যাবে তখন জিরো চলে আসবে, এখানে দেখেন জিরো জিরো অ্যামাউন্ট, তাহলে ডিউ অ্যামাউন্ট নাই, আমার ইনস্টলমেন্ট কমপ্লিট হয়ে গেল। এরকম জিনিসগুলো থাকবে। তো কে কত টাকা ইনস্টলমেন্ট আছে, কোন কিস্তি দিচ্ছে কোন কিস্তিতে দিচ্ছে না, এই জিনিসগুলো এখানে থাকবে। এইভাবে আপনারা আপনাদের কিস্তির চার্ট গুলো করতে পারেন, নির্ভুলভাবে আপনাদের কোন কাস্টমার থেকে কত টাকা আপনারা পাবেন সেটা বের করতে পারবেন। ইচ্ছা করলে আমরা এটার সাথে তারিখও এড করতে পারেন।
এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি কোনো সময় অতিরিক্ত অ্যামাউন্ট লিখে ফেলেন, এটার থেকে অতিরিক্ত, তখন এটা ব্ল্যাক হয়ে যাবে। তার মানে আপনি অতিরিক্ত অ্যামাউন্ট যে লিখে ফেলছেন সেটা বোঝা যাবে ব্ল্যাকের মাধ্যমে। যখন কোনো লেখা ব্ল্যাক হবে, যেমন এখানে বেশি টাকা দিয়ে পড়ছে ৬,০০০ টাকা বেশি এসে পড়ছে, সেইটা এখানে চলে আসছে ব্ল্যাক কালারের মাধ্যমে, আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যামাউন্ট ৬,০০০ টাকা বেশি চলে আসছে। আর যখন অ্যামাউন্ট সমান হয়ে যাবে তখন জিরো চলে আসবে। আমি কিছু কিস্তি কালেকশন এখানে উঠাই দিচ্ছি, যাতে আমরা VLOOKUP করে এই ডাটাবেসটারে ক্লিয়ার ভাবে দেখতে পারি। VLOOKUP এইখানে অটো VLOOKUP আমরা ব্যবহার করব, যাতে এখানে যদি আমাদের কাস্টমারের তালিকা আরো বেশি অ্যাড হয়, যেমন আমাদের যাতে আইডি নাম্বার থেকে শুরু করে কোনো জিনিস আমাদেরকে ডাবল এন্ট্রি করতে না হয় বারবার। কারণ VLOOKUP এ আমরা সূত্র দেখেছিলাম যখন প্রবলেম হয়েছিল। দেখেন, VLOOKUP আমরা পরবর্তী শিটে করব, ডাটা এখানে এই শিটে করব। আমরা এখান থেকে টেবিলটা ভিউটা উঠাই দেই। যারা দেখতেছেন তাদেরকে বলছি যে আপনারা যে ক্লাসটা দেখতেছেন বুঝতেছেন কিনা সেটা একটু কমেন্ট করে জানাবেন, যে আপনারা বুঝতেছেন কিনা, বা কোন জায়গায় আপনারা বুঝতেছেন না সেটা, এই টেবিলটা যে তৈরি করেছি সেটা বুঝতে পারছেন কিনা সেটা আমাকে জানাবেন কমেন্ট করার মাধ্যমে। আমরা যখন VLOOKUP করছি তখন একটা প্রবলেম এসে, দেখেন এটাও VLOOKUP করা, আমি এখানে যখন নাম দিচ্ছি আলী, তখন আমার অটো VLOOKUP করতে হলে ডাটাবেজের টেবিলে হোম মেনু থেকে ফরম্যাট অ্যাজ টেবিল দ্বারা সিলেক্ট করে নিতে হবে এখানে। তো আমরা এই যে VLOOKUPটা করব এখন, VLOOKUPটা আমরা এইটার যে শীট 1, এটা হচ্ছে আমাদের ইনস্টলমেন্ট শীট বা পেমেন্ট শীট লিখতে পারি, পেমেন্ট শীট। আর এটা হচ্ছে আমাদের ডাটা শো, এখান থেকে আমরা ডাটাটা শো করব, ইনকোয়ারি শীট, ডাটা শো বা ইনকোয়ারি শীট এখানে দিলাম। এটা হচ্ছে মেইন শীট, এটা হচ্ছে শো ডাটা শীট বা ইনকোয়ারি শীট, ইনস্টলমেন্ট ইনকোয়ারি। তো এখানে আমরা লিখবো ইনস্টলমেন্ট ইনকোয়ারি শীট। আমাকে যে কাস্টমার ইনস্টলমেন্ট দিয়েছে সেটা আমি ইনকোয়ারি করব এখান থেকে, তাদেরকে দেখাবো যে আপনার কিস্তি কত টাকা আপনি কিস্তি দিছেন এবং কত টাকা দেননি। মোস্তান সাহা, কিছু ইমরোজ সোহেল ভাই যুক্ত আছেন, আজকে উনি অনেক লেট করে আসছেন। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যারা সুদের ব্যবসা করে বা বিভিন্ন জায়গায় কিস্তি প্রদান করে থাকে বা পণ্য বিক্রি করে কিস্তিতে, তাদের সবার জন্য এই আজকের ক্লাসটি মোস্ট ইম্পর্টেন্ট। ইনস্টলমেন্ট শিট আমি তৈরি করলাম এখানে, এখানে আমরা ইনস্টলমেন্ট রিপোর্টটা দেখাবো। তো এইখানে আমরা যে টেবিলটা তৈরি করছি, আমাদের এত কিছু দেখানোর দরকার নাই, আমরা জাস্ট দেখব যে তার এখান থেকে আমি কি কি দেখাবো, সেই জিনিসগুলো আমি সিলেক্ট করে নেব। আমি কি দেখাতে চাই, যে কাস্টমার আইডি দেওয়ার পরে নাম আসবে, সে কি প্রোডাক্ট কিনছে সেটা আসবে, এবং সে কবে কিনছে সেটা কি দরকার আছে, যেটা আমি দেখাইতে চাই এখান থেকে সেই বিষয়গুলোই আমি এখান থেকে নিয়ে যাব। আপনি চাইলে ফুল অপশনটাই নিয়ে যেতে পারেন, আবার চাইলে আপনি ফুল অপশন ছাড়াও নিতে পারেন। তো আমি ফুল অপশনটা নিয়েই দেখাচ্ছি, ফুল অপশনটা নিয়েই আপনাদেরকে দেখাবো। আপনারা এখান থেকে যদি প্রয়োজন হয় কোনো জিনিস বাদ দিয়ে যদি দেখাইতে চান সেটাও আপনারা দেখাইতে পারেন। তা আমি ফুল অপশন নিয়েই দেখাচ্ছি এখানে।
ফুল অপশন নিয়ে চলে আসলাম এখানে। আমি সবগুলোকে সিলেক্ট করে ডাবল ক্লিক করলাম, এগুলা এদের জায়গা অনুসারে জায়গাগুলো নিয়ে নিল। এটাকে আমি আরো এদিকে চাপাই দিই, বাস এটা সমান করে দিই যাতে দেখতে সুন্দর দেখা যায়। এবং এখানে আমি একটা অটো ডেট, ডেট এন্ড টাইম এর ঘর করে দিব অটো ডেট, মানে কারেন্ট ডেটটা দেখা যাবে টুডে। টুডে সূত্রটা বসাই দিব এখানে, টিওডিএ ওয়াই টুডে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ইন্টার। এইটার ডেট আমি চেঞ্জ করে দিয়ে আমার মতন একটা স্ট্যান্ডার্ড ডেট আমি এখানে সেট আপ করে দিব, যাতে যেদিন আমি যাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি সেদিন তারা যাতে দেখতে পারে যে আজকের ডেটটা কত তারিখ, এবং প্রিন্টে যাতে সেই ডেটটা ওঠে। এখানে আমি আরো কাজ করতে পারি। এখানে এই ডেটের সাথে মিল করে আমি আরো দুটি জিনিস অ্যাড করতে হবে। আপনারা জানেন যে এই ডেটের সাথে মিল করে আমি টাইম এবং টাইম ফরম্যাটটা আমি চেঞ্জ করে দিই এখান থেকে। টাইম ফরম্যাটটা চেঞ্জ করে দিলাম এবং ওই ডেট অনুসারে আমি দিনও দিয়ে দিতে পারি, ডে। এই ডেট অনুসারে আজকে কি বার সেটাও দিতে পারি। এই সূত্রের নাম কি আপনারা বলেন তো, সবাই কমেন্টে লিখেন যে ডেট অনুসারে সূত্রের যদি আমি ডে বার করতে চাই তাহলে কোন সূত্র ব্যবহার করতে হবে। ডেট অনুসারে যদি আমি ডে বার করতে চাই তাহলে কোন সূত্র ব্যবহার হবে, কমেন্টে লিখে জানান তাড়াতাড়ি। বাস আমি এখানে একটা ফরম্যাট দাঁড়া করে দিলাম যে আমার যখন আমি প্রিন্ট করব তখন যাতে আমার ডেট এবং ডে সব দেখা যায়। আচ্ছা গেল। তো এইখানে আমি আগে অ্যানালগ তৈরি করব, যে যদি আমি অটো তৈরি না করি তাহলে কি হয়, আর অটো তৈরি করলে কি হয়। অটো তৈরি করার ফ্যাসিলিটিস কি আর অটো ছাড়া ফ্যাসিলিটিস কি, আমি আগে অটো ছাড়া দেখাবো। অটো ছাড়া আমি তৈরি করি। এখানে আমরা কলামের ব্যবহারটা শিখবো আগে অটো ছাড়াই, পরে অটো দিয়ে কলাম সহ ব্যবহার করব। তো আমরা জানি এখানে কি করতে হয়। আমরা এখানে কি করব আমরা বলেন তো। এখানে আমরা ডাটা ভ্যালিডেশন থেকে আমরা লিস্ট করব। লিস্ট লিস্টে ক্লিক করে আমরা পেমেন্ট শিটে চলে যাব। এখান থেকে আমি লিস্ট করে দিব যাতে লিস্টের মাধ্যমে আমি আইডি গুলাকে ইনপুট করতে পারি। এখন আমি এখানে যে সূত্রটা দেখাবো এখানে সেটা হচ্ছে কলাম সহ সূত্রটা দেখাবো। ইকুয়াল টু VLOOKUP, প্রথমে আমি কালকের মতনই সূত্র বসাচ্ছি। দেখেন VLOOKUP বলছে কি VLOOKUP ভ্যালুটা দাও, যেহেতু এই ভ্যালুর উপরে ডিপেন্ড করে আমার সূত্রটা কাজ করবে। আমি একটু জুম করে নেই যাতে আপনারা দেখতে পারেন। সূত্রটা কেটে একটু জুম করে নিচ্ছি যাতে সূত্রটা বসানোর সময় আপনারা দেখতে পারেন ভালো করে। হ্যাঁ, ইকুয়াল টু VLOOKUP আমি নিলাম লুকআপ ভ্যালু, নেওয়ার পরে আমি একটা কমা দিলাম, বলছে যে টেবিলের। তো টেবিলের কোনটা আমার, এই সমস্তটা হচ্ছে টেবিলের। তো আমি টেবিলের শুরু থেকে শেষ পর্যন্ত আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি টেবিলের আমার দেওয়া শেষ। এখন আমি দিব কমা। তা আমার যেহেতু কাস্টমার নেম দেখাবে, কাস্টমার নাম কত নাম্বার কলামে আছে, 1 2, কাস্টমার নাম্বার আছে 2 নাম্বার কলামে, দেখলাম 2, কমা দিয়ে আমি দিব অ্যাপ্রক্সিমেট ম্যাচ মানে হচ্ছে ট্রু, ট্রু ভ্যালু দিয়ে দিলাম, দিয়ে আমি ব্র্যাকেট কমপ্লিট ইন্টার। চলে আসলো আমার ফয়সাল 1020 নম্বর আইডিতে আমার আছে ফয়সাল মিয়া। তো দেখেন এইখানে রেখে যদি আমি এটাকে টান দিয়ে দিকে, যেমন আমরা অন্যান্য জিনিসগুলো টানি, তাহলে দেখেন এখানে প্রোডাক্ট নাম আলমারি, তারপর হচ্ছে পারচেস, আর ডেট, ডেট ঠিক মতন আসে না, ডেটটাকে আমরা কনভার্ট করে দেই। আর ডেটটাকে আমরা ফরম্যাটটা চেঞ্জ করে দিয়ে ডেট ফরম্যাট দিয়ে দিই, টাইম ফরম্যাট হয়ে গেছে। ডেট ফরম্যাট দিয়ে দিলাম এবং অ্যামাউন্ট গুলারও আমরা কমা সিস্টেম করে দিয়ে দিই। বাস আমরা টেনে দিলাম সব। দেখেন প্রথম ফয়সাল ঠিক আছে, ফয়সালের লগে কি আলমারি আছে, আমরা দেখি 20 নম্বরে কি আছে, 20 ফয়সাল। আলমারি না, এখানে আছে কি সোফা।
কিন্তু আসছে কি আলমারি, সূত্র একটা বসাইছি কিন্তু টান দেওয়ার পরে আমার এলোমেলো আসতেছে, আলমারি আসছে, আলমারি আসার পরে আসছে কি এখানে 22 জন 2020, এখানে আমাদের ফয়সালের লগে আমাদের কিন্তু 22 জন নাই, 22 জন হইলো আমার এইখানে 22 জন, তাহলে তারিখও উল্টা পাল্টা আসছে এবং অ্যামাউন্টও কি আসছে উল্টা পাল্টা আসছে, আর বাকিগুলো তো আসেই নাই। তাহলে এইভাবে যদি আমি না টানি প্রত্যেকটা একটা একটা সূত্র বসাইতে যাই তখন আমার কিন্তু অনেক সমস্যা। হ্যাঁ, আমি উইন্ডোজ 10 এ কাজ করছি, উইন্ডোজ 10 দিয়ে শেখাচ্ছি। তা আমি যখন এইভাবে টানছি এটা কিন্তু প্রবলেম সৃষ্টি হচ্ছে, হচ্ছে না আমার। তাহলে কি করা যায়? এখানে আজকে আপনারা নতুন কিছু শিখতে পারবেন, যে যখন কোনো আমি সূত্র বসাইলাম, বসানোর পরে ওই সূত্র যেটা চেঞ্জ হবে না সেটাকে লক করে দিতে হবে। যেটা চেঞ্জ হবে না সেটাকে লক করে দিতে হবে। যেমন আমাদের চেঞ্জ হবে কি বারবার? চেঞ্জ হবে আমাদের এই চেঞ্জ হবে কিন্তু আমাদের যে যখন আইডি নাম্বার দিব তখনই আমার এখানে আসবে। তাহলে আইডি নাম্বার এখানে একটাই থাকবে, একটাই সেল, মানে সবসময় A10 ই থাকবে। তাহলে A10 টাকে আমরা লক করে দিতে পারি। লক করার জন্য আপনি কিবোর্ড থেকে F4 চাপবেন। F4 দেখেন, F4 দিলে ডলার সাইন চলে আসবে। F4 দিলে ডলার সাইন চলে আসবে। আমি এটারে লক করে দিলাম। দ্বিতীয়ত আমি লক করব পেমেন্টটাকে। এই পেমেন্ট শীট যেটা আমার হচ্ছে টেবিলের এটারে আমি লক করে দিব। তো টেবিলের এটা তো আমার ফিক্স, তো টেবিলের এটাও আমি লক করে দিলাম। তাহলে টেবিলের এটাও চেঞ্জ হলো না, আর বাকিগুলো আমি লক করব না। এবার আমি টেনে দেখব কি হয়। ফয়সাল থেকে এবার আমি টানি, দেখি কি আসে ডিউ অ্যামাউন্ট পর্যন্ত। দেখেন, ফয়সাল থেকে যখন আমি টানলাম সব ফয়সালই আসছে। কেন? কারণ আমার কলাম ইন্ডেক্স নাম্বার কিন্তু 2 রয়ে গেছে, প্রত্যেকটার কলাম ইন্ডেক্স নাম্বার 2 রয়ে গেছে। এখন শুধুমাত্র আমি কলাম ইন্ডেক্স নাম্বারটা চেঞ্জ করে দিলেই আমার হয়ে যাবে। তো আমি 2 এর জায়গায় দিয়ে দিলাম কত? 3। দেখেন সোফা চলে আসছে। তারপরে 3 এর পরে দিলাম, পরেরটা কত দিলাম? পারচেজ আছে 4, দিলাম 4। দেখেন টাকা অ্যামাউন্ট চলে আসছে। পরে আমার অ্যামাউন্ট এই জায়গায় আমি 4 এর জায়গায় 4 এর পরে দিলাম 5। এভাবে কিন্তু আমি চেঞ্জ করতে পারি। দেখেন এখন কিন্তু সঠিক ফলাফলটা আসতেছে। কিন্তু এইটাও তো আমার একটা যন্ত্রণা। কেমন যন্ত্রণা? যে আমি বারবার এরকম করে কলাম ইনডেক্স নাম্বার বারবার চেঞ্জ করব। তাহলে এই কারণে আমার কলাম ইনডেক্স নাম্বার যাতে আমার বারবার চেঞ্জ করা না লাগে সেই কারণে আমাকে সূত্র বসাইতে হবে কলাম। সূত্র বসাইতে হবে কি? কলাম। তাহলে VLOOKUP আর কলামের সংমিশ্রণে আমরা এটাকে খুব সুন্দরভাবে করতে পারি। তাহলে আবার আমি এগুলো সব কেটে দিচ্ছি। কেটে দিয়ে এখন আমি চলে যাব আবার প্রথম সূত্রে। এখানে আমি যে কলাম ইনডেক্স নাম্বার এখানে দিয়েছি 2, এখানে আমি সূত্র বসাই দেব কলাম COLUMN, কলাম। কলাম দিয়ে আমি কি করব? যে আমার যে কলামগুলো আছে সেই কলামগুলো আমি ধরাই দিব এখান থেকে। যে কোন থেকে কলাম শুরু হবে? আমার তো প্রথমটা আছেই ফয়সাল। তো প্রোডাক্ট নাম্বার থেকে শুরু হবে। আমি প্রোডাক্ট নাম্বার থেকে এই কলামগুলোকে সিলেক্ট করে দিচ্ছি এখানে। যে শুরু হবে এখান থেকে, C4 থেকে শেষ হবে ওইখানে, বা আমি C4 এর আগের থেকে দিই, এইখান থেকে দিই। কারণ আমার প্রথম সূত্রটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে, তাই না? এইখান থেকে আমার কলামটা শুরু হয়েছে, তো আমি এইখান থেকে দিলাম। দিয়ে আমি এইখান থেকে আমি লাস্ট কলামের যে কলাম শিট পেমেন্ট শিট, এই কলামের আমার যে শেষের যে M4 আছে, M4 কে আমি সিলেক্ট করব না এখানে। এখানে আমাকে একটা যে কাজটা করতে হবে, এখানেও আমার লক করতে হবে, নয়তো আবার এইটারও স্থান পরিবর্তন হবে কিন্তু বারবার। আমি কলাম লিখার পরে কলাম লিখলাম, কলাম লিখার পরে আমি এই আনোয়ার থেকে নামের ঘর থেকে আমি এই পর্যন্ত সিলেক্ট করে দিলাম। দিয়ে আমি এই কোলনের ওই পাশের আগ পর্যন্ত এইটাকে আমি F4 দ্বারা লক করে দিলাম, যাতে M4 এর পরে বারবার পরিবর্তন হয়, এর আগে যাতে পরিবর্তন না হয়। এখানে আমার ব্র্যাকেটটা কমপ্লিট করতে হবে, দেন আমাকে চাপতে হবে। দেখেন ফয়সাল চলে আসলো, এরপরে আমি যখন টানলে একটু প্রবলেম হচ্ছে, আমি একটু দেখে নিই।
আচ্ছা, এখানে কলামটা একটা সিলেক্ট করতে হবে, আমি দুইটা সিলেক্ট করেছিলাম। কলাম ফয়সাল, কলাম ফয়সাল। আচ্ছা, আমরা আবার সূত্রটা ট্রাই করে দেখি। এখানে আমাদের বি ফোর থেকে ভি4 এ দিই আমরা, বি4 দিয়ে এন্টার প্রেস করলাম, দেখি এবার কি আসে। কলামের নাম এটাই থাকছে, চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, দেখতেছি। না, 2 এর জায়গায় 0 না, এখানে এখানে একটা প্রবলেম ফেস করছি, আমি দেখতেছি। J4 এগুলো সব কেটে দেই। এই সূত্রটা এখান থেকে, ও আমাদের সূত্রে এক জায়গায় আমরা ভুল লিখছি, আমাদের শুধু কলাম লিখছি, কিন্তু এটা হবে কলামস হবে, যেহেতু বহুবচন। এই জায়গায় আমাদের মিস্টেক, আসলে মিস্টেক ধরাটাই হচ্ছে এক সবচেয়ে বড় গুণ। COL কলামস, এখানে বহুবচন হবে, শুধু কলাম তো একটা না, কলাম তো অনেকগুলা। এই কারণে আমাদের বারবার ভুল হচ্ছিল। ট্রু আর ফলস ভ্যালুর জন্য না, এখান থেকে আমরা এবার সিলেক্ট করে দিতে পারি। এই ঘর থেকে আমরা সিলেক্ট করে দিব, এটাকে ফিক্সড করে দেব। দেখি এরকম কি হয়।
B4 এ আমাদের কিন্তু কি আছে, B4 আনোয়ার, B4 এ চলে আসলো, এইটা সহ চলে আসছে, টেনে দেখি, হ্যাঁ হইছে আমাদের। তো B4 থেকে আগে যেতে হবে আমারে, সূত্র হয়ে গেছে, এখন একটু কারেকশন করতে হবে আর কি। B4 এর জায়গায় আমার এটা এখানে আর একটু দেখে ঠিক করতে হবে। B4 কলাম সহ চলে আসছে আমার এখানে। B4 এ কিন্তু কাস্টমার নেম ছিল আমাদের B4, তাহলে আমরা C4 থেকে শুরু করব। এখানে আমরা C4 থেকে শুরু করব। B4 এর জায়গায় আমরা দিলাম C4 বাই C4। আচ্ছা, আমরা সূত্রটা আবার রিভাইজ করি। এখানে শুধুমাত্র আমরা একটা কলাম সিলেক্ট করে দেই, পরে দেখে কি হয়। একটা কলাম সিলেক্ট করে দেখে কি আসে, সব কেটে দেই। পুরো সূত্রটা আবার লিখি প্রথম থেকে, ইকুয়াল টু বি লুকআপ, লুকআপ ভ্যালু হচ্ছে এটি, কমা, পেমেন্ট শিটে গেলাম, ফুল পেমেন্ট শিটটা সিলেক্ট করলাম, কমা দিয়ে লিখবো কলাম, COLUMS, যেটার সাথে এস আছে সেটা দিব, টেবিল অ্যারে। বাস, এখন পাইছি টেবিল অ্যারে। কোন অ্যারেটা দিব আমরা, সেই টেবিল অ্যারেটা এখান থেকে দিতে হবে, কলামস গুলো দিতে হবে টেবিল অ্যারে, রাইট। এখন আমরা টেবিল অ্যারে দিব, কলামের অ্যারে কোনটা সেই অ্যারে গুলা দিয়ে দিব, যে কোন অ্যারে থেকে আমাকে টানবে। তো টেবিল অ্যারেটা থাকবে এখান থেকে, আমি এই পর্যন্ত সিলেক্ট করে দিলাম, দেখি কি হয়। ভুল হইতে হইতে শুদ্ধ হবে। টেবিল অ্যারে দিলাম, এটা কমপ্লিট করলাম, কমা দিয়া ট্রু ভ্যালু দিলাম, এবার ব্র্যাকেট কমপ্লিট, এন্টার প্রেস করি, কি আসছে, 0। আচ্ছা, তো 0 আসছে এখানে, B4 থেকে আসছে টেবিলেরও, পুরো অ্যারেটা আমরা নিছি। 0 আসার কথা না। আমরা যদি একটা কলাম নেই তাহলে কিরকম আসে, B4 কেটে দিয়ে শুধু একটা কলাম নেই, তাহলে এটা আসে, এটার পর থেকে বাকিগুলা। আচ্ছা ঠিক আছে, কলামের সাথে এটা অ্যাড করা, এইটার সাথে অ্যাড করা যাবে, সমস্যা নাই। আমরা এখানে লক করি নাই কিছু জিনিস, লক করতে হবে আমাদের। equal to VLOOKUP, এক মিনিট আমি একটু বিষয়টা দেখতেছি। আপনারা সবাই ক্লাসে থাকেন, আমি একটা জিনিস VLOOKUP এর কলামসের সূত্রটা একটু দেখে নিই। সবাই অনলাইনেই থাকেন, আমি একটু সময় নিচ্ছি, কলামসের কি প্রবলেম হচ্ছে একটু দেখে নিই।
দেখি কি অবস্থা। একটাও দেওয়া যায়, এ টু জেডও দেওয়া যায়, কোনো সমস্যা নাই। বি লুকআপ ফার্স্ট সেল কমা টেবিল অ্যারে, আমরা গেলাম পেমেন্ট শিটে, এ টু জেড সব টেবিল এখান থেকে সিলেক্ট করলাম। এখানে আমরা এইটাকে লক করে দেই। এবার দিলাম কলামস, শুধু কলাম দিলে একটা কলাম দিতে হবে, আর যদি কলামস দেই তাহলে একাধিক কলাম দিতে হবে। দেখি আমরা টেবিল অ্যারে দিয়ে আনোয়ার থেকে এই পর্যন্ত, এটার মধ্যে শুধু আমরা এটাকে লক করব, B4টা লক হবে। এখানে পুরোটা লক হবে না, শুধু B4টারে লক করব, যাতে B4টা চেঞ্জ না হয়ে যায়। এটা শুধু লক করব, বাকিটা চেঞ্জ হোক। ব্র্যাকেট কমপ্লিট ট্রু। এখন দেখি কি অবস্থা হয়। 0 আসলো, টানলে টানে না। আচ্ছা, যদি একটা থাকে আমাদের, শুধু B4 থাকে, B4 দিলে কাস্টমার নেমের জায়গায় আইডি চলে আসে। আচ্ছা, সব আইডি। এটাকে লক করতে হবে, এটা লক করে নেই, নাই দৌড়াদৌড়ি করবে। একটা দিলে আমরা শুধু কলাম দিতে পারি। ট্রু, ফয়সাল। হ্যাঁ, দেখেন এইবার হয়েছে আমাদের সূত্রটা। কিছু প্রবলেম ছিল, এগুলো সলভ করা লাগছে, এখন হয়ে গেছে। জি, দেখেন পরিশ্রম করলে হয়। আমি এগুলা ক্লাস প্রস্তুতি নেওয়া ছাড়াই আজকে ক্লাসটা করাইতে আসছিলাম, এই কারণে আমার একটু কষ্ট করতে হইলো। তারপরে অবশেষে প্রবলেমটা সলভ করতে পারলাম, সলভ করে ছাড়লাম। কারণ প্রবলেম সলভ করাই হচ্ছে সবচেয়ে বড় গুণের কাজ। আপনি প্রবলেম ফেস করার পরে যদি লুকিয়ে যান, প্রবলেম সলভ না করে এখান থেকে চলে যান, তাহলে তো আপনার আসলে খেলা হইল না। এখন দেখেন আমার সূত্রটা কমপ্লিটলি হয়েছে, একটু সময় লাগছে, বাট I can complete my full job. I can done. দেখেন এখন আমি শুধু আইডি নাম্বার চেঞ্জ করার কারণে আমার চলে আসলো, যেমন আনোয়ারে আমি এখানে আমাদের পেমেন্ট গুলো সব চলে আসলো। দেখেন আইডি নাম্বার চেঞ্জ করলাম, আনোয়ার চলে আসলো, আলমগীর এখানে তার পারচেজ ডেট চলে আসলো, ডেটটাকে আমরা চেঞ্জ করে দেই। আপনারা কে কে মনে করছিলেন যে আজকে আমি এটা মিলাইতে পারবো না, কমেন্ট করে জানান যে স্যার হয়তো আজকে এটা মিলাইতে পারবে না। এটা কিন্তু আমার কোনো জায়গায় করা নাই, আপনারা দেখতে পারেন যে আমি যে দেখলাম এখানে, দেন কোনো শীট ওপেন করা নাই, এই সেম ফর্মুলা আমার কোনো জায়গায় করা নাই। আমি এটা আপনাদের সাথে নতুন করে দেখাইলাম। আমি যখন এই স্ক্রিন চেঞ্জ করে গেছি তখন দেখলাম যে কলামসের যে সূত্রটা আছে সেটা কিভাবে আসলে প্রয়োগ করা আছে। তো এক বছর আর বহু বছরের মধ্যে আমাদের রেজাল্টটা হচ্ছিল। এখন আমরা আমাদের জব ডান করলাম। আপনাদের কার কার কনফিডেন্স ছিল না যে আজকে আমি এটা মিলাইতে পারবো? আচ্ছা, দেখেন এখানে শুধু আমি যদি এখন কাস্টমার এসে বলে যে আমি এই মাসে তো কিস্তি দিয়েছি, আর আপনি যদি দাবি করেন যে না সে কিস্তি দেয় নাই, সেক্ষেত্রে আপনি কিন্তু তারে জাজমেন্ট করতে পারেন। এগুলো সব চেঞ্জ হয়ে গেছে, আমি একটু চেঞ্জ করে দিচ্ছি টাইম। এখন দেখেন আমাদের দ্বিতীয় যে ফর্মুলা, যে এখানে কি একটা সমস্যা আছে সেটা দেখেন। যে আমরা এখন দুইটা জিনিস দেখলাম, যেমন 1013 তে আছে নিপন এলইডি টিভি কিনছে 18 জুন, দেখি এবার ঠিক আছে কিনা। 1013 এই 1013 নিপন এলইডি টিভি 18 জুন, 45,000 টাকা। হ্যাঁ, 45,000 টাকা ঠিক আছে, সে কিস্তি একটাও দেয় নাই, তার 45,000 টাকাই ডিউ।
নিপুণ তুমি একটাও কিস্তি দাও নাই, তোমার ৪৫,০০০ টাকায় কিন্তু ডিউ আছে। আচ্ছা, তো এখানে ফন্ট সাইজ কত? 11, এখানে একটু বেশি মনে হয় ফন্ট সাইজ আছে, 11ই আছে। আচ্ছা, এটা একটু জুম কমাই নেই। বাস। তো এখান থেকে কিন্তু আমি সেইভাবে দেখতে পারছি, এবং আমার কিন্তু কাস্টমার যে আইডি দিয়েই কিন্তু আমি তার সকল পেমেন্ট গুলা, ইনস্টলমেন্ট গুলা দেখতে পারছি। তো এখানে একটি সমস্যা আছে, যে আমাদের আজকের সূত্র কিন্তু হচ্ছে অটো VLOOKUP। দেখেন এখানে কিন্তু আমাদের যে ফিল্টার করছি আমরা 25 পর্যন্ত, তো আমি যদি আরেকটি আইডি বাড়াই, আরো দুইটা আইডি অ্যাড করে আরেকটা আইডি 26, আমি দিলাম আসিফ। আসিফ আসিফ কিনছে ধরেন সোফা, কিনছে হচ্ছে 31 জুন। 31 জুন কি হয় দেখি, 1 জুলাই কিনছে মনে করেন যে 35,০০০ টাকা দিয়ে। কিস্তি ডাউন পেমেন্ট দিছে সে 15,০০০ টাকা। এখানে সে পেমেন্ট করে নাই, পরে দিছে ধরেন 5,০০০, পরে দিছে আবার 5,০০০। তা আমি যে নতুন একজনকে এন্ট্রি করলাম, হাসিব, এই নতুন একজন যে এন্ট্রি করলাম, এই নতুন একজন এইখানে আসছে কিনা 26 নাম্বার, সেটা আমি দেখব। দেখেন 26 নাম্বার আসে নাই, তাহলে আমি কি করব? থ্যাংক ইউ সুন্দর একটি কমেন্ট করার জন্য নিপুণ ভাই। তো এখানে আমাদের মেইন ফোকাস কিন্তু, আজকের ক্লাসের মেইন ফোকাস কিন্তু এনো যে আমাদের এই যে এটা তো আমরা প্রথম 1 মাসের চার্ট আমরা করলাম, সেটা থেকে আমি এখানে করলাম, কিন্তু এখন আমার তো 26 নাম্বার একটা আইডি বের হয়েছে। এই আইডিটা এখন আমি এখানে কিভাবে করব? এখন তো আমার এখানে আসে নাই, তো এটা তো একটা বড় প্রবলেম। সেই ক্ষেত্রে আমি কিভাবে এটা অটো করতে পারি, যে অটো করলে আমার এইটা কন্টিনিউয়াসলি আমার, আমি এখানে যতই এন্ট্রি করি আমার এই শিটে অটোমেটিক চলে আসবে এখানে, এবং আমি তাদের ফলাফলগুলা বের করতে পারবো। কিভাবে সেটা পসিবল, সেই জিনিসটাই হচ্ছে আজকের আমাদের ক্লাসের মেন ফোকাস। যারা ভিডিওটি শেষ পর্যন্ত না দেখবেন তারা আসলেই অনেক কিছু মিস করবেন। এই কথাটা ফার্স্টেই আমি সবসময় বলি। তো যারা শেষ পর্যন্ত আছেন তারাই লাকি পারসন, তারাই বুঝতে পারবেন, দেখতে পারবেন এই বিষয়টা। তো এখানে অটো করার জন্য আমার কি করতে হবে, আমাকে প্রথম থেকে আবার সূত্র বসাইতে হবে। তো আমরা এখানে কি কি লক করছিলাম বা কি লক করি নাই, কি করছিলাম সেটা আপনাদেরকে বুঝাই দেই, যে আমরা আমাদের বারবার ভুল হচ্ছিল কোন সময়, কারণ আমরা একটা সেলকে ধরছি, আমরা একটা কলামকে ধরছিলাম এখানে, বারবার দুইটা কলামকে ধরছিলাম। কলাম হচ্ছে 1 বছর আর কলামস হচ্ছে বহু বছর। তা আমাদের কলাম দরকার একটা, এরপর আমাদের কন্টিনিউয়াসলি কলামটা চেঞ্জ হতে থাকবে, কারণ আমাদের কলাম আছে এখানে একটা। আমরা একবার এটাকে লক করি নাই, একবার এটাকে লক করছি, শুধু এটাকে করি নাই, আবার এটাকে করছি, এটাকে করি নাই। এরকম নানান প্রকার সমস্যা আমাদের কিছুক্ষণ আগে হয়েছে, যার কারণে আমরা সূত্রটা মিলাইতে পারি নাই। একবার লিখছি কলাম, আরেকবার লিখছি কলামস। কলামস হচ্ছে, কলাম লিখলে আসে রেফারেন্স 1, আর কলামস লিখলে আসে অ্যারে। তা আমরা যখন পুরো সব কলামগুলো সিলেক্ট করবো তখন দিবে অ্যারে। অ্যারে মানে হচ্ছে ফুল টেবিল। আর গুরু অলওয়েজ গুরু, থ্যাংক ইউ সো মাচ। তা আমরা আবার সূত্রটা আবার করব, সেই ক্ষেত্রে আমাদের অটো করার পর, তা আমি এখান থেকে আবার কি করব, এটা এটা থাক, আমরা এরকম আবার আরেকটা চার্ট করব নিচে, সেখান থেকে করব। এটা অটো না, দুইটা প্রবলেম আমরা সলভ করে দেখাবো এখানে, যে দুই ধরনের জিনিসে দুই ধরনের ফ্যাসিলিটিস হয়, সেগুলো দেখতে কিরকম। এটা হচ্ছে ম্যানুয়াল, নট অটো, নট অটো। এখানে VLOOKUP অটো কাজ করছে না, এটা হচ্ছে নট অটো। আর এখন যেটা করব সেটা হচ্ছে অটো। এটা একটু ইনসার্ট করে নিচে নামাই দেই। অটো, এটা হবে অটো। তো অটোর জন্য আমি কি করব, কিভাবে সূত্র বসাবো? অটোর জন্য আমার এই টেবিলটাকে, এই যে টেবিলটা আছে এইটাকে একটা কাজ করতে হবে, এটাকে টোটালটাকে মার্ক করতে হবে। করার পর আমার টেবিল অপশন থেকে, ইনসার্টেড টেবিল অপশন থেকে আমাকে টেবিল সেট করে দিতে হবে। ইনসার্টেড টেবিল অপশন থেকে টেবিলটা সেট করে দিতে হবে। যেমন এখানে লিখছে, আমি দেখেন অটো টেবিল করতে হলে ডাটাবেস টেবিলকে হোম মেনু এর ফরম্যাট
অ্যাজ টেবিল দ্বারা সিলেক্ট করে নিতে হবে। হোম মেনুর ফরম্যাট অ্যাজ টেবিল। এই হোম মেনুতে ফরম্যাট অ্যাজ টেবিল কোন জায়গায়? এই যে ফরম্যাট অ্যাজ টেবিল। এইখান থেকে আমি একটা টেবিল সিলেক্ট করে নিতে হবে আমার। তো আমি আপনাদেরকে বলবো এখান থেকে আপনারা টেবিল নিতে পারেন, অথবা আপনি ইনসার্ট মেনু থেকে টেবিল অপশন নিতে পারেন। যখন টেবিল সিলেক্ট করবেন আপনি এরকম একটা মেসেজ আসবে। খেয়াল রাখবেন মাই টেবিল হ্যাজ হেডার। এইটা যাতে এই টিক চিহ্নটা থাকে। এই টিক চিহ্নটা যাতে কখনো উঠে না যায়। এই টিক চিহ্নটা যাতে থাকে সবসময়। টিক চিহ্নটা সহই আপনি ওকে চাপবেন। তখন আপনার এই চিহ্নগুলো আসবে, ফিল্টার চিহ্নগুলো আসবে। এই ফিল্টার চিহ্ন থাকুক, এইটাতে আপনার কোনো সমস্যা নাই। আপনার এখন এটা অটো হয়ে গেছে। এখন আপনি সূত্র প্রয়োগ করেন। আমরা দ্বিতীয়টাতে সূত্র প্রয়োগ করব। এখানে আমরা আবারও সেই আগের মতন এখানে ক্লিক করে আমরা ডাটাতে যাব। আমি আবারও সূত্রগুলো দেখাচ্ছি। এখন আমি তাড়াতাড়ি করে ফেলবো, কারণ প্রথমবার আপনাদের বুঝে বুঝে করেছি। এখন আমি তাড়াতাড়ি করব যেহেতু সময় শর্ট। আমি এখান থেকে ফিল্টার এই পর্যন্ত করে দিলাম, দিয়ে ওকে প্রেস করে দিলাম। এখন আমার এখানে দেখেন 26 পর্যন্ত আছে। আমি যখন আবার এখানে অটো এন্ট্রি দিব তখন আমি দেখি আসে কিনা। তো এখানে অটো এন্ট্রি দেওয়ার জন্য আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, শেষে আপনাকে কার্সার ক্লিক করে একদম শেষেরটায় কার্সার ক্লিক করে এন্টার প্রেস করতে হবে। সরি, ট্যাব প্রেস করতে হবে। শেষেরটায় আপনি যখন নিবেন, শেষেরটায় যাওয়ার পরে আপনাকে ট্যাব প্রেস করতে হবে। ট্যাব প্রেস করলে আপনি নতুন অটো সেল তৈরি হবে, তাহলে অটো হবে। ইন্টার তৈরি করে যদি আপনি নিজে লেখেন হবে না। আমি আবারও বলছি যে শেষের সেলে রেখে আপনি যখন নতুন ডাটা এন্ট্রি করবেন শেষের সেলে রেখে ট্যাব এন্ট্রি করতে হবে। ট্যাব দিলে আপনার ফার্স্ট আসবে। এখন দেখেন আমি এখানে 27 তৈরি করলাম। আবারও শেষে আমি কার্সার রেখে ট্যাব প্রেস করি, এটারে 28 করলাম। আমি দেখি যে আমার অটো ফিল্ডে আসে কিনা, এখানে আসছে কিনা দেখি আমি। 26 27। আমার যদি এখানেও না আসে, কিন্তু আমি যখন এন্ট্রি দিব তখন সেটা কাজ করবে। হ্যাঁ, তো আমরা এটাকে অটো আমরা ফিল্টার রাখলাম না, এটাকে কেটে দিলাম, ক্লিয়ার করে দিলাম। আমরা এখানে হাতে এন্ট্রি করব, হাতে এন্ট্রি করব। কিন্তু আমার এটা সূত্র কাজ করেনি, সেটা আমি দেখব। তো সূত্র কাজ করার জন্য আমি আবারও দেখাচ্ছি, এটা টোটালটা আমি ফর্মুলাটা ক্লিয়ার করে দেই। যে ফর্মুলাটা প্রয়োগ করা আছে সেটা আমি ক্লিয়ার করে দিলাম। টোটাল টেবিলটাকে সিলেক্ট করলাম, এখান থেকে টোটাল টেবিলটা সিলেক্ট করে আমি কি করব, এখান থেকে আহ, এটারে টেবিল করব আবার পুনরায়। ফরম্যাট থেকে আমার পছন্দ মতন আমি একটা টেবিলের শীট কালার দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। আরো কিছু নাম এখানে এখন এন্ট্রি করব না, এগুলা থাকলো। আমি এগুলা কেটে দিচ্ছি এই পর্যন্ত। বিলোকাপের সূত্র বসাই দেখি কি অবস্থা হয় আমাদের। এ পর্যন্ত ক্লিয়ার। আবারও বিলোকাপের সূত্র বসাচ্ছি যাতে সহজে আপনারা দেখতে পারেন এবং বুঝতে পারেন। ইকুয়াল টু প্রোডাক্ট আইডি, সরি, বিলোকাপ, বি এল লোকআপ ফার্স্ট সেল। এটাকে আমরা শুরুতেই লক করে দিব F4 দিয়ে। তারপরে দিব আমরা কমা, দেওয়ার পরে টেবিলের আমরা এই সম্পূর্ণ টেবিলটাকে সিলেক্ট করে দিব। টেবিলের সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এই টেবিল এরেটাকে আমরা লক করে দিতে হবে।
এখানে লক করা যাবে না, যেহেতু আমি অটো টেবিল দিছি, অল টেবিলের আন্ডারে চলে গেছে এটা। এটাকে লক করার প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমি কলাম ইন্ডেক্স নাম্বার কলাম দিয়ে দিব COLUMN কলাম। কলাম দিয়ে শুধু আমি একটা সেল ধরাই দিব, একটা, যেটা আমি যেখান থেকে শুরু করব, যেমন নাম আনোয়ার থেকে শুরু করলাম, এটা ব্র্যাকেট কমপ্লিট কমা ট্রু, ব্র্যাকেট কমপ্লিট ইন্টার। তো এখানে না আসার কারণ হচ্ছে এখানে কোনো আইডি নাই, এখানে না আসছে। তা আমি একটা আইডি এখান থেকে কপি করার দরকার নেই, আমি এখান থেকে নিয়ে লিখে দিচ্ছি সিআইডি 1010। দেখেন সিআইডি 1010 লেখার পরে আমার নাম চলে আসলো। এটারে যদি আমি টেনে দেই এই পর্যন্ত, তাহলে আমার সব ডাটা মোটা অটোমেটিক চলে আসলো। এখানে আমি ডেটটাকে ঠিক করে দেই, ডেট ফরম্যাটটা। আর বাকিগুলা অ্যামাউন্টের সেটআপও আমি কমার সিস্টেম করে দেই। আর লাস্টের ডাটাটা আমাদের সেটআপ হবে কি, অ্যাকাউন্ট সরি কারেন্সি থেকে মাইনাস হবে, যাতে আমরা মাইনাস ডাটাটা লাল কালারে দেখতে পারি। তো এইখানে যখন আমরা ইনস্টলমেন্ট গুলা চেঞ্জ করব, যেমন এখানে আমি 25 দিলাম, 25-এ যে আছে রত্না সেটা চলে আসলো। সর্বশেষ পেমেন্ট আছে কি 26 হাসনা। তো 26-এর পরে যদি আমি কোনো ডাটা এন্ট্রি করি সেক্ষেত্রে আসে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। আমি এখান থেকে আমি ট্যাব প্রেস করলাম, আমি লিখে দিলাম সিআইডি, বা এটারে আমি টেনে কপি করে নিচ্ছি 27। কিছু আরো নতুন কিছু এন্ট্রি দেই 28 29 30। এখানে আমি 29 নম্বরে লিখলাম সাইফুল, মনে করেন যে ক্লোজ। এই তারিখগুলো আমি টেনে দিয়ে দিই। ৳25,000 ক্লোজ, 4,500, 5,000, 6,000, 9,500 রয়েছে। তো এটা হচ্ছে কত নাম্বার, 29 নাম্বার। আমি দেখি এখানে 29 এন্ট্রি দিলে কি আসে, আসে কিনা। হ্যাঁ দেখেন 29 এন্ট্রি দিলাম, আমার কিন্তু চলে আসছে ফিল্টার। এখানে লিস্টটা হয়তোবা অটো হয় না, কিন্তু আপনি যখন কাস্টমার আইডিটা এন্ট্রি দিবেন সেক্ষেত্রে আপনার কিন্তু হবে। আমার কিন্তু দেখেন VLOOKUP যখন আমি করছি তখন কিন্তু আমার আসছিল কত নাম্বার, 26 নাম্বার পর্যন্ত। এখন কিন্তু আমি 29 নাম্বারও ডাটা এন্ট্রি করছি, 30 নাম্বার ডাটা এন্ট্রি করছি, সেটাও কিন্তু আসতেছে। খেয়াল রাখবেন এখানে আপনি এন্টার দিলে কাজ করবে না, আপনাকে ট্যাব দিতে হবে। আপনি অবশ্যই VLOOKUP সূত্র তৈরি করার আগে আপনাকে টেবিল করে নিতে হবে। টেবিল করার মাধ্যমে কিন্তু এটা একটা নেটওয়ার্ক হয়। দেখেন আমরা যখন প্রথম সূত্রটা করছি, প্রথম সূত্রটা একটু বিশ্লেষণ করি। প্রথম সূত্রের মধ্যে কিন্তু শীটের নাম আসছে, শীট, পেমেন্ট শীট। কিন্তু আমাদের দ্বিতীয় সূত্রের মধ্যে কিন্তু পেমেন্ট শীট আসে না, লেখছে টেবিল 1, টেবিল 1 অল, এই নামটা আসছে। দেখেন আমরা যদি টেবিলের ফরম্যাটে যাই, ভিউর ফরম্যাটে, সরি, টেবিলের ফরম্যাটে যাই আমরা, লেআউট, ইনসার্ট, টেবিল। এই যে টেবিল কিন্তু আমার এখানে টেবিলের যে নামটা সেই নামটা আসছে। তো এই কারণে আপনাকে অবশ্যই যখন আপনি VLOOKUP অটোমেটিক করতে চান বা অটো করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই টেবিল করে নিতে হবে। যেমন এখানে দেখেন টেবিল অ্যান্ড রেঞ্জ, এই অপশনে এই যে আমার যে টেবিলের রেঞ্জটা সেটা কিন্তু এইখান থেকে আর চলে আসছে। আমি এইখান থেকে কিন্তু টেবিলটার রেঞ্জটা দেখতে পাচ্ছিলাম। আমি আমি এখানে আসি, এই যে আমরা টেবিলটা করছি সেই টেবিলটা কিন্তু এখান থেকেই আমার দেখা যাচ্ছে। তো আশা করি আমি আজকের বিষয়টা আপনাদেরকে বুঝাতে পারিছি যে আমাদের আগেরটায় কিন্তু দেখেন আগের যে প্রথম শীটটা, এখানে কিন্তু আমি যদি 29 এন্ট্রি দেই
আমি যদি এটা মুছে দেই, ক্লিয়ার করে দেই এখান থেকে, ক্লিয়ার করে দিয়ে এখানে যদি আমি 29 এন্ট্রি দেই এটা কিন্তু নেবে না। দেখেন সাইফলে কিন্তু 29 এ সাইফল আছে। আমি যদি সিআইডি সিআইডি আইডি 1029, আমি 1029 দেই, দেখেন রত্না আসছে। 1029 এ কি রত্না আছে? দেখি আমরা। 1029 আছে কিন্তু সাইফুল। 25 এরটা ওইখানে আসছে। কারণ 26 পর্যন্ত এখানে ছিল। 25 পর্যন্ত আমরা যখন ওইটা ডাটাবেস করছি তখন 25 পর্যন্ত ছিল। এই কারণে ওইখানে 25 এর পরে আর আসে না। ঠিক আছে? দেখেন 30 এ কিন্তু কিছু না। আমি যখন এখানে 30 এন্ট্রি দিব তখন কিন্তু আমার রত্নাই আছে। তাহলে নো এন্ট্রিতে যদি আমি টেবিল না করে নেই, অটো না করি, সেক্ষেত্রে আমার এই প্রবলেমগুলো হয়। আমি এখান থেকে যদি আরো বাড়াই, ধরেন 35 এ আছে, 35 এ আমি ধরলেন ইমরুজ সোহেল বাইরে দিলাম, বিএম আর ও জেড। সোহেল ভাই একটা বাইক কিনছে, মোটর বাইক। মোটর বাইক ধরেন 10 জুলাই কিনছে 1,50,000 টাকা দিয়ে। এর মধ্যে 25,000 টাকা জমা দিছে, পরে দিছে 5,000, পরে দিছে 25,000, 20,000, পরে দিছে 25,000। তো এইভাবে সে কিস্তি দিছে ৪৫,000, আছে আরো 30,000। ইমরুজ সোহেল ভাইয়ের কোড নাম্বার হচ্ছে 1035। তো এইখানে যদি আমরা 1035 দেই নন অটোটায়, দেখেন কিছুই আসে নাই, সেই রত্নাই রয়ে গেছে। আর এইখানে অটোটায় যদি আমরা 1035 দেই, 1035 দেই, সেই ক্ষেত্রে কিন্তু ইমরুজ সোহেল ভাইয়ের ডাটাটা অটোমেটিক চলে আসলো। দেখেন 10 জুলাই এবং তার ডাটাটা অটোমেটিক চলে আসলো। ও মাই গড, আমরা এন্ট্রি দিছি একটায়, লিখছি একটায়, এন্ট্রি দিছি আরেকটায়। আহ, নামাই দিই এখানে। দেখেন, আশা করি আপনারা আজকে ক্লাসের বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে অটো আর কিভাবে নন অটো করা হয়, নন অটোতে কি ফ্যাসিলিটিস এবং অটোতে ফ্যাসিলিটিস কিভাবে আপনি কলাম ইউজ করবেন টেবিলের মধ্যে। এই দুইটা বিষয় আমি যথেষ্টভাবে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। না বুঝলে ভিডিওটা আবার ভালো করে দেখবেন শেষ পর্যন্ত। ভিডিওটি দীর্ঘ করার জন্য দুঃখিত। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো এখানে। আরো কিছু সূত্র আছে, এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের মতন বিদায় নিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।